জব চার্নকের সময় কলকাতায় তার বৈঠকখানা রোডে, যেখানে তিনি প্রতিদিন আসতেন, 3 ধরনের লোক দেখা যেত: বেনিয়ান, আমলা এবং ফয়লা। ফয়লা নামটা এখনো খুঁজে পাবেন আপনি, খুলনায় গেলে ফয়লার হাট বলে একটা জায়গা আছে, আর কোথাও ফয়লা। তো এই যে 3 শ্রেণীর লোক, কলোনিয়াল মাস্টার্স এবং তাদের মোসাহেব, সেই ট্র্যাডিশন থেকে আমলাতন্ত্রের বিকাশ। এবং আমলাতন্ত্র দুটো বিষয় খুব পার্টিকুলার। একটা হচ্ছে সেলফ প্রিজার্ভেশন, আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ। আমাদের প্রথম ক্যাবিনেট সচিব প্রয়াত এস.টি. ইমাম, ওনার সঙ্গে অনেকদিন আমি বাহাস করেছি এই লাল ফিতার দৌরাত্ম্য বিষয়টা নিয়ে। তো উনি একটা সলিউশন হাজির করলেন। তার অঙ্গুল হেলনে লাল ফিতা সাদা ফিতায় পরিণত হয়েছে, কিন্তু ফিতা কিন্তু রয়ে গেছে। মানে এখানে একটা উপায় আছে ডিজিটালাইজ করার মধ্য দিয়ে নথি ব্যবস্থাপনা, কিন্তু সেটা সর্বত্র এখন পর্যন্ত আমরা কার্যকর করতে পারিনি। যদিও শেখ হাসিনার সময় বারংবার বলা হয়েছে যে তারা ডিজিটালাইজেশন একটা বিপ্লব করে ফেলেছেন। এটা বুলি বচনেই সীমাবদ্ধ ছিল, কার্যকর প্রকৃত অর্থে হয়নি। আমরা কসমেটিক চেঞ্জ নয়, কোয়ালিটেটিভ চেঞ্জ নিয়ে আসার পক্ষপাতী। এবং যে জায়গাটা অ্যাড্রেস করতে হবে সেটি হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড লেবেলিং, এই দুটি জায়গা। আমাদের জনসাধারণকে যদি সেবা পেতে হয় তাহলে অ্যাক্সেসটা পরিপূর্ণভাবে নিশ্চিত করতে হবে। সেন্স অফ প্রাইভেসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি উদাহরণ দিয়ে বলছি, বর্তমান সরকারের প্রবল প্রতাপশালী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, তিনি পপুলিস্ট একটা অ্যাপ্রোচ মাথায় নিয়ে যারাই তার কাছে কোনো সমস্যা নিয়ে যান তিনি কিন্তু তার কক্ষে বসান না, সবার সঙ্গে মিট করেন কনফারেন্স রুমে, প্রত্যেককে বলতে বলেন যে তার কি সমস্যা আছে। যে সেন্স অফ প্রাইভেসি এবং আপনার যে প্রতিকার, এটা তো পাবলিক বিষয় হতে পারে না। এই সেন্স অফ প্রপোর্শনগুলো যারাই দায়িত্বে থাকবেন তাদের অবশ্যই থাকতে হবে। আর মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে পরিবর্তন নিয়ে আসার সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হতে পারে হুইসেল ব্লোয়িং। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা এই বিষয়টা নিশ্চিত করবার জন্য পাবলিক অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট চালু করেছিলেন। আমরা যখন দায়িত্ব পেলাম পুলিশের হিউম্যান রাইটস ম্যানুয়াল রচনা করবার, সেই সময় সেখানে একটা চ্যাপ্টার আমি ইনকর্পোরেট করেছিলাম এই হুইসেল ব্লোয়িং বিষয়। পুলিশ সার্ভিসের হুইসেল ব্লোয়িং যদি ইনস্টিটিউশনালাইজ করা যায় তাহলে ওই কথা স্ক্রলে লিখবার প্রয়োজন পড়বে না যে পুলিশের বেআইনি আদেশ মান্য করা যাবে না। মানে আমরা অ্যাকনলেজ করে নিচ্ছি সিস্টেমের মধ্যে, এই স্পেস যেন না থাকে। আর সংস্কারের নামে আমরা চাই ভ্যালু অ্যাডিশন। জনগণের করের টাকায় সংস্কার নিয়ে যত রকমের এফোর্ট নেওয়া হচ্ছে সেগুলো যদি শেষ অবধি ইমপ্লিমেন্টেডই না হয়, সুপারিশ আকারে থেকে যায়, শেলফড হয়ে যায়, তাহলে এই জনগণের করের টাকা শ্রাদ্ধ হয়েছে এই অভিযোগ যাতে ভবিষ্যতে শুনতে না হয়, এই বিষয়ে আমাদের এখন থেকে কশাস হতে হবে। আর পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আমরা যে বিষয়টার উপর সবার নজর, সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তন। কিন্তু সঙ্গে আরেকটা ক্যাচ রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার রেফারেন্ডাম আবার ইনস্টিটিউশনালাইজ করার সুযোগ তৈরি হয়েছে। এখন শেষ অবধি আমাদের জন্য আবার রেফারেন্ডাম আর আশ্রয় নিতে না হয়, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং সকল রিফর্ম মেজার যাতে ইনোভেটিভ
একটা পার্সপেক্টিভ থেকে এনশিওর করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। এবারে বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবিসিসি এর সাবেক সভাপতি মিস্টার মিন নাসির হোসেনকে। মিন নাসির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিজিএসকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সিরিজ অফ ডায়ালগস করার জন্যে। তারা অত্যন্ত উল্লেখযোগ্য কাজ করছেন। আজকে হেড টেবিলে উপস্থিত হোসেন জিল্লুর রহমান সাহেব এবং আমার বড় বোন মনিয়ারা খান, উনি অলমোস্ট মাই এল্ডার সিস্টার, ডক্টর মজিদ, এবং সম্মানিত আলোচকবৃন্দ। আমি ব্রোক্রেসির কথা বলার পরে মূল কথায় যাওয়ার আগে আমাকে একটা মানে তিক্ত বা বৈচিত্র্যময় একটা অভিজ্ঞতার কথা বলি। একটা ছিল, আমি তখন 1984-এ ফরিদপুর চেম্বার প্রেসিডেন্ট। কনসালটেটিভ কমিটি দুটো আছে গভর্নমেন্টের, একটা হচ্ছিল এনবিআর এর আর একটা হচ্ছিল শিল্পের। তো শিল্পের কনসালটেটিভ কমিটিতে আমি অ্যাটেন্ড করেছি। তখন জয়েন্ট সেক্রেটারি, আমি নাম বলবো না, পরবর্তীতে উনি মন্ত্রী হয়েছিলেন, সিএসপি অফিসার। তো ওনার ওই আলোচনায় সবাই দোষ দিচ্ছিলেন যে ব্যবসায়ীরা দুর্নীতিবাজ, তারা এই সমস্ত সম্পদের মালিক। তখন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি বললেন যে এ কথা সত্য নয়, এবং আপনারা একটা সার্ভে করে দেখেন গুলশান, বনানী এবং ইয়েতে ধানমন্ডিতে কোন সেকশনের লোকের বেশি বাড়ি আছে, ডেফিনেটলি ব্যবসায়ীদের থাকবে না, এই এবং সেটা আমলাদেরই বেশি। এই কথা বলার পরে 3 দিনের মধ্যে উনি যেহেতু শিল্প ব্যাংকের মানে ডিফল্ট ছিলেন ইয়েতে, তাকে অ্যারেস্ট করে ফেলা হয়। এই একটা। এখন একজন খুব স্বনামধন্য আমলা যিনি আগে ছিলেন, আমি তাকে দেখেছি, উনি জেলা প্রশাসক ছিলেন। তার স্ত্রীর পাশে একজন সমাজের সম্মানিত মহিলা বসছিলেন। উনি লোক পাঠিয়ে বলেছেন যে আমার ওয়াইফের কথা সরে, যে ওখানে তার বসার যোগ্য মানে উচিত না। এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ। আর একজন খুব গর্ব পড়ে অল আর সিএস ব্যবসা, মানে যে আপনাদের মধ্যে ওই যে খুব সম্মানিত ব্যবসায়ী ছিলেন, উনি আসছিলেন, প্রবলেম নেই, আমি তখন ডেপুটি সেক্রেটারি। তো আমি তাকে রেসপন্ড করিনি যতক্ষণ পর্যন্ত উনি আমাকে স্যার বলেন নাই। এই হলো ব্যাপার। এখন হচ্ছে হোয়াট শুড বি দ্য স্ট্যান্ডার্ড অফ ব্যুরোক্রেসি। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস characteristics, a clear hierarchy, specialization, a division of labor, and a set of formal rules or standard operating procedure, SOP যেটা বলে। এখন এইগুলিকে আমাদের মধ্যে বিদ্যমান আছে ব্যুরোক্রেসি।